একটা বিধানসভা কেন্দ্রের ভোটের ফল জানেন তো শুধু কয়েকটা সংখ্যা নয়, এর গভীরে উকি দিলে দেখা যায় মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদের পাওয়া না পাওয়ার গল্প আর আর সুশাসনের আসল ছবিটা। চলুন আজ আমরা উত্তরপাড়ার জনাদেশ বা রায়টাকে একটু খুঁটিয়ে দেখি, ডেটা দিয়ে বোঝার চেষ্টা করি ওখানকার রাজনৈতিক অর্থনীতিটা ঠিক কেমন। আচ্ছা, উত্তরপাড়া জায়গাটা ঠিক কোথায়? দেখুন, এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, কিন্তু আদতে কলকাতা মেট্রো এলাকারই একটা অংশ। মানে এখানে একদিকে যেমন শহরের ওই ব্যস্ততা, ওই ছোঁয়াটা আছে, তেমনই আবার একটু ভেতরে গেলেই গ্রামের শান্ত জীবন। আর এই শহর আর গ্রামের মিশেলটাই কিন্তু এখানকার রাজনৈতিক আর সামাজিক অঙ্কটাকে বেশ জটিল করে তুলেছে। আজকের এই বিশ্লেষণে আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে উত্তরপাড়ার আসল স্পন্দনটা বোঝার চেষ্টা করব। তারপর দেখব ভোটের অঙ্কটা কি বলছে। এরপরে আমরা শুনব মাঠের আসল অভিযোগগুলো। তারপর দেখব এই সবের উপর ভিত্তি করে একটা নির্বাচনী প্রচারণার কৌশল কেমন হতে পারে। আর সব শেষে একটা মজবুত সুশাসনের রূপরেখা নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, উত্তরপাড়ার স্পন্দন। দেখুন, ডেটা তো অনেক কিছু বলে, কিন্তু ডেটার পেছনে যে মানুষগুলো আছে তাদের গল্পটা শোনা আসল, যাকে আমরা বলি মাটির কথা। কারণ ওই মানবিক দিকটা না বুঝলে যে কোনো বিশ্লেষণই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই কেন্দ্রের জনসংখ্যা প্রায় 2,90,000। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী। ভাবুন, প্রায় 3 লক্ষ মানুষের বাস। এই বিশাল জনগোষ্ঠীর কথাই কিন্তু আমরা আজ বলছি, যাদের রোজকার জীবন, তাদের ভবিষ্যৎ সবই তো এখানকার রাজনীতির ওপরই নির্ভর করে, তাই না? আর এই ছবিটা দেখুন, 60%রও বেশি এখানকার প্রাপ্তবয়স্কদের মধ্যে বেকারত্বের হার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, একদমই নয়। এটা হলো এই অঞ্চলের তরুণদের মধ্যে যে কি বিপুল হতাশা, কি পরিমাণ চাপা উত্তেজনা কাজ করছে, তারই একটা জ্বলজ্বন্ত ছবি। এবার ভাবুন পানীয় জলের কথা। মাত্র 69% বাড়িতে কলের জল পৌঁছায়। তার মানে এখনও একটা বড় অংশের মানুষকে জলের জন্য হয় বাইরে যেতে হয় বা অন্য কোনো ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। এই একটা ডেটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রোজকার জীবনে পরিকাঠামোর ঘাটতিটা ঠিক কতটা, আর এটা মানুষের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করে। এই সব কিছু মিলেই তৈরি হয়েছে উন্নয়ন ঘাটতি সূচক। এক কথায় বলতে গেলে এখানকার মানুষের রোজগার লড়াইটা ঠিক কোথায় সেটাই এই সূচকটা দেখিয়ে দেয়। ধরুন ওই ভাঙাচোরায় NH44 বা প্রতি বছর বর্ষায় যে বন্যা হয়, এগুলো সবই কিন্তু দিনের পর দিন ধরে চলে আসা প্রশাসনিক গাফিলতিরই প্রমাণ, তাই না? বেশ, এলাকার পরিস্থিতিটা তো বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, নির্বাচনী গণিতের পাঠোদ্ধার। মানে ভোটের সংখ্যাগুলো ঘেটে দেখি সেগুলো আসলে কি গল্প বলছে, কার ভোট কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মন দিয়ে দেখুন। 2016 থেকে 2021-এর বিধানসভা ভোটের একটা তুলনা। একদিকে দেখুন বিজেপির ভোট বেড়েছে প্রায় 16.5%, আর অন্যদিকে সিপিআইএমের ভোট কমেছে 17%রও বেশি। অঙ্কটা প্রায় মিলে যাচ্ছে, তাই না? এর থেকে একটা জিনিস কিন্তু বেশ স্পষ্ট, বামেদের একটা বড় অংশের ভোট তৃণমূলকে টপকে সরাসরি বিজেপির দিকে চলে গেছে। এখন প্রশ্ন হল, এটা কি শুধুই প্রতিষ্ঠান বিরোধিতা, নাকি এর পেছনে অন্য কোনো কৌশলগত ভোটের অঙ্ক কাজ করেছে? কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একেবারে হালে লোকসভা ভোটের ফলাফল দেখুন। ছবিটা কিন্তু আবার একটু পাল্টে গেছে। এখানে বিজেপির ভোট কমেছে প্রায় 5.5%, আর সেই ভোটটা আবার ফিরে যাচ্ছে বামেদের দিকে। তাদের ভোট বেড়েছে 5.5%-এর মতো। অথচ দেখুন, তৃণমূলের ভোট কিন্তু প্রায় এক জায়গায় দাঁড়িয়ে। তার মানে ভোটারদের মনে একটা জটিল টানাপোড়েন চলছে। খুব আছে, কিন্তু আনুগত্য বারবার দিক পাল্টাচ্ছে। তো ভোটের অঙ্কটা তো আমরা দেখলাম, কিন্তু এই যে ভোটের দিক বদল, এর পেছনের কারণটা কি? এবার চলুন সেই গভীরে যাওয়া যাক। আমাদের তৃতীয় পর্ব, মাঠের অভিযোগ। আমরা এখন ভোটের কি থেকে সরে গিয়ে কেনর দিকে নজর দেব। মানুষের আসল দাবিটা কি? তাদের এত অসন্তোষের মূল কারণগুলো কি? ওই যে বন্যার টাকাটা এলো, ওটা তো স্রেফ হাওয়া হয়ে গেল। বাঁধ সারানোর কাজ আর শেষই হলো না, বুঝলেন? এই কথাটা কিন্তু শুধু একটা অভিযোগ নয়, এটা হলো বিশ্বাসভঙ্গের একটা প্রতিধ্বনি। মানুষের মনে যে কতটা ক্ষোভ জমে আছে, এই একটা কথাতেই তা স্পষ্ট। আর আগের ওই কথাটার পেছনের কারণটা হলো ঠিক এটাই। অভিযোগ উঠছে যে ঠিকাদাররা নাকি তহবিল তসরুফ করেছে, আর তার ফলেই 12 আর 15 নম্বর ওয়ার্ডে বাঁধ সারানোর কাজটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। ফল, প্রতি বছর বন্যা, আর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। যে ফ্রি চালটা দেয়, সেটা মুখে তোলার মতো না,
ভাঙা, রং ওঠা, পোকা ধরা চাল। ভাবুন একবার, এটা শুধু খারাপ মানের চাল দেওয়ার বিষয় নয়, এটা মানুষের আত্মসম্মানে আঘাত করার মতো। একটা কল্যাণমূলক প্রকল্পের আসল উদ্দেশ্য তো শুধু জিনিসটা দেওয়া নয়, প্রাপকের সম্মানটাও রক্ষা করা। সেটা না হলে তো পুরো ব্যবস্থাটাই ব্যর্থ, তাই না? আর এই সমস্যাগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়, একটা আরেকটার সাথে জুড়ে আছে। যেমন ধরুন, যে কোনো সরকারি পরিষেবা পেতে গেলে কাটমানি দেওয়ার অভিযোগ, বা ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, যা যোগ্যতার উপর থেকে বিশ্বাসটাই নষ্ট করে দেয়, কিংবা ভোটের পরে ভয় দেখানো, একটা আতঙ্ক তৈরি করা, আর ওই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বেহালদশা তো আছেই। এই সব মিলিয়ে কিন্তু মানুষের মনে একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে। আর এখানে একটা কথা মনে রাখা দরকার, আমাদের সংবিধান আমাদের সবাইকে জানার এবং কথা বলার অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকারের সাথে একটা দায়িত্বও জুড়ে দিয়েছে। সেটা হলো দায়িত্বশীলভাবে কথা বলার। একটা সুস্থ গণতন্ত্রে প্রত্যেকটা মতামতই মূল্যবান, কিন্তু সেটা যখন তথ্য আর পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে হয়। তো এই হলো মানুষের ক্ষোভের কারণ। এবার চতুর্থ পর্বে আমরা দেখব এই ডেটা, এই অভিযোগ, এই ক্ষোভ, এই সব কিছুকে একটা রাজনৈতিক প্রচারণার ছকে কিভাবে ফেলা হয়। চলুন একটা প্রচারণার ব্যবচ্ছেদ করে দেখি। এখানে একটা কৌশলের কথা বলা হয়েছে, নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক আছে, যা ভোটারদের 4 রকম মানসিক চাহিদাকে লক্ষ্য করে তৈরি। প্রথমটা হল শিবের রূপ, মানে আগ্রাসন। দুর্নীতির বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভটা জমে আছে সেটাকে নিরলসভাবে আক্রমণ করা। দ্বিতীয়টা বিষ্ণু, মানে স্থিতিশীলতা, শৃঙ্খলা আর নির্ভরযোগ্য পরিষেবার একটা প্রতিশ্রুতি দেওয়া। তৃতীয়টা হল ব্রহ্মা, মানে উদ্ভাবন, নতুন প্রযুক্তিচালিত সমাধানের স্বপ্ন দেখানো। আর চতুর্থ হল দুর্গার রূপ, সুরক্ষা, নিরাপত্তা দেওয়া আর দুর্বলদের পাশে দাঁড়ানোর বার্তা। আর দেখুন, এই কৌশলগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না। অন্য জায়গায় সফল হওয়া মডেল থেকেই শিক্ষা নেওয়া হয়। যেমন আসাম বা ত্রিপুরাতে যে আক্রমণাত্মক প্রতিষ্ঠান বিরোধী প্রচার বা ব্যাপক ডোর টু ডোর যোগাযোগের কৌশল কাজে দিয়েছিল, সেটাকেই উত্তরপাড়ার স্থানীয় পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। যেমন ধরুন, এখানকার মতুয়া সম্প্রদায়ের উদ্বেগের কথা মাথায় রেখে বার্তা তৈরি করা। বেশ, প্রচারণার কৌশল তো বোঝা গেল, কিন্তু জেতার পর এবার চলুন আমাদের শেষ পর্বে, রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে উন্নয়নের অঙ্গীকার। মানে প্রচারণার জগৎ থেকে বেরিয়ে এসে একটা সত্যিকারের সুশাসনের রূপরেখা কেমন হতে পারে সেদিকে নজর দেব। একটা ডেটা ভিত্তিক বাস্তবসম্মত পরিকল্পনা, যা হয়তো এই কেন্দ্রের ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই রূপরেখার জন্য প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণটা দেখুন, 2,500 কোটি টাকারও বেশি, প্রায় 3,500 কোটি টাকা। এই অঙ্কটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা বুঝিয়ে দেয় যে এই উন্নয়নের পরিকল্পনাটা কতটা বড় এবং এর লক্ষ্য কতটা উঁচুতে। এর প্রথম স্তম্ভটাই হল পরিকাঠামো আর চাকরি। যেমন ধরুন, মেট্রো রেলকে কলকাতা পর্যন্ত নিয়ে আসা, ফ্লাইওভার দিয়ে NH-34কে চওড়া করা, বা একটা নতুন উত্তরপাড়ার শিল্প পার্ক তৈরি করা, যেখানে প্রায় 10,000 নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। এগুলো তো শুধু রাস্তা বা বাড়ি বানানো নয়, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে আছে স্থানীয় মানুষের চাকরি আর যানজটের মতো রোজকার সমস্যার সমাধান। দ্বিতীয় স্তম্ভটা হল কল্যাণমূলক প্রকল্পগুলোকে মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দেওয়া। মানে PM আবাস যোজনায় সবাইকে বাড়ি দেওয়া, জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে কলের জল পৌঁছে দেওয়া, বা আয়ুষ্মান ভারতে সবার নাম নথিভুক্ত করা। আর এই সব সুবিধা যাতে কোনো দুর্নীতি ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছায়, তার জন্য ডিজিটাল গ্রাম কেন্দ্রের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। এখন এই কাজে তো প্রচুর ডেটা ব্যবহার করতে হবে, তাই না? আর এখানেই ভারতের ডেটা সুরক্ষা আইনের কথাটা মনে রাখা খুব জরুরি। এই আইন আমাদের শেখায় যে মানুষের তথ্য ব্যবহার করতে হবে খুব দায়িত্বের সাথে, প্রত্যেক নাগরিকের গোপনীয়তা আর তাদের সম্মতিকে সম্মান জানিয়ে। আর তৃতীয় স্তম্ভটা সরাসরি যুব বেকারত্বের সমস্যাকে লক্ষ্য করে তৈরি। শুধু চাকরির পেছনে না ছুটে স্থানীয়ভাবে একটা সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে তোলার কথা বলা হয়েছে। যেমন প্লেসমেন্ট গ্যারান্টি সহ 3টে স্কিল ট্রেনিং সেন্টার তৈরি করা, বা ধরুন 500টা স্থানীয় স্টার্টআপকে কম সুদে লোন আর পরামর্শ দিয়ে সাহায্য করা। আর ছোট শিল্প, যেমন ধরুন খাদ্য প্রক্রিয়াকরণ, সেগুলোকে উৎসাহ দেওয়া। তাহলে পুরো বিশ্লেষণটার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ডেটা আমাদের একটা রাস্তা দেখাতে পারে, একটা নিখুঁত রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরি করে দিতে পারে, কিন্তু সবশেষে সরকার আর জনগণের মধ্যে যে বিশ্বাসের সম্পর্কটা দরকার, সেই বিশ্বাসটা কি শুধু ডেটা দিয়ে তৈরি করা যায়? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।